ক্লাস 8 তোমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টিকা, যেটা সেলভা বা চিরহরিৎ বৃক্ষের বনভূমি। এটা কিন্তু তোমাদের আলাদা টিকা হিসাবে কিন্তু দিয়ে থাকে, যে এর বৈশিষ্ট্যগুলো লেখো, বা টিকা হিসাবে দেয় যে সেলভা বা চিরহরিৎ বৃক্ষের বনভূমি। সেটা তোমরা কিভাবে লিখবে, যেভাবে আমি পয়েন্ট করে দিয়েছি এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু পুরো নাম্বারটা পাবে। আচ্ছা, দেখে নাও। প্রথমে আছে অবস্থান। দক্ষিণ আমেরিকা মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও ওরিনাকো নদীর অববাহিকা, এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনামে, দক্ষিণাংশ, ফ্রেঞ্চ গায়ানা, পেরু। দেখো এখানে সব পার্সেন্টগুলো লিখে নিয়ে দিয়েছি। এখানে কত পার্সেন্ট ব্রাজিলের আছে 60%, এটা তোমরা পাশে পাশে লেখো, আমি নিচে লিখে দিয়েছি। তারপরে দেখো আছে জলবায়ু। হচ্ছে জলবায়ুর মধ্যে আছে যে নিরক্ষরেখার নিকটবর্তী স্থানে অবস্থিত হওয়ায় সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস ও বার্ষিক গড় বৃষ্টিপাত 250 সেমি থেকে 300 সেমি। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেমির বেশি বৃষ্টিপাত হয়। ফলে এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে। আমরা কি জানি যে নিরক্ষরেখার কাছাকাছি যেসব জায়গায় অবস্থিত হয়, যেহেতু নিরক্ষরেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে পড়ে, তাই নিরক্ষরেখার উভয় পাশে মোটামুটি 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মানে অক্ষরেখার মধ্যে কিন্তু হচ্ছে যেহেতু নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, সারা বছর উষ্ণতা বেশি থাকে ও প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে তার 5 ডিগ্রি উভয় দিকে কিন্তু একই ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়। তারপর দেখো আছে চিরহরিৎ বৃক্ষের অরণ্যের বৈশিষ্ট্যের মধ্যে বলছে আমাজন নদীর অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতের দ্বিগুণের বেশি। ঠিক আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি, যেটা আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থান করেছে, আর এটা কিন্তু পৃথিবীর সবথেকে বৃহত্তম নিবিড়তম মানে খুব ঘন সন্নিবিষ্ট আছে বৃষ্টি অরণ্য। তারপরে দেখো আছে গোধূলি অঞ্চল। গোধূলি অঞ্চল কি, যে এই অঞ্চলের গাছগুলির পাতা বড় ও শক্ত। গাছগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে হয় অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো ঢাকা। এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। মানে কি, ধরো এখানকার গাছগুলো যেহেতু খুব বড় বড় হয়, ফলে মানে পাতাগুলো আর মানে এত গায়ে গায়ে মানে গাছগুলো ওঠে, যে এদের পাতাগুলো এত বড় হয় যে নিচে তলদেশ অবধি কিন্তু সূর্যের মানে আলো পৌঁছাতে পারে না। এই জন্য মানে পাতাগুলো পরস্পর এমন করে মানে লাগোয়াভাবে অবস্থান করে, দেখে মনে হয় কি উপরে চাদর ঢাকা দিলে মানে আমরা ওই যে উপরে ত্রিপল দিয়ে নিচে বসে থাকলে যেরকম হয় যে উপরে একটা চাদোয়ার মতো রয়েছে, ঠিক সেরকম মনে হয়, মানে নিচে অবধি সূর্যের আলো পৌঁছায় না। তারপরে বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর কি, অরণ্যের তলদেশের প্রকৃতি। গোধূলি অঞ্চলের কারণে অরণ্যের তলদেশে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। দেখবে বর্ষাকালে যেহেতু সূর্যের আলোটা ঠিকঠাক মতো থাকে না, দেখবে আমাদের ঘরে কি হয়, ড্যাম পড়ে যায়, মানে একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ঠিক তেমনি বৃষ্টি অরণ্যের মধ্যেও যেহেতু হচ্ছে পাতাগুলো ঘন সন্নিবিষ্ট থাকে, সূর্যের আলো একদম মাটির তলদেশে ভালোভাবে পৌঁছাতেই পারে না, এই জন্য তলদেশটা অরণ্যের একদম স্যাঁতস্যাঁতে প্রকৃতির থাকে। তারপরে দেখো আছে পৃথিবীর ফুসফুস। এই অরণ্যই পৃথিবীর 20% O2 এর যোগান দেয়। O2 মানে অক্সিজেন, এটা তো তোমরা জানোই। এই অরণ্য পৃথিবীর প্রায় 20% O2 এর যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলে। এটা শর্ট কোয়েশ্চেনও দেয়, পৃথিবীর ফুসফুস কাকে বলে বা কেন বলে সেটাও যদি দেয়, তাহলে কিন্তু এই পয়েন্টটা তোমরা লিখবে, যে দক্ষিণ আমেরিকা সেলভা বা চিরহরিৎ বৃক্ষের যে বৃষ্টি অরণ্য, সেটা হচ্ছে পৃথিবীর 20% O2 এর যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলে। নেক্সট হচ্ছে দেখো আয়তন। এই অরণ্যের আয়তন প্রায়, এখানে একটু প্রায় কথাটা মানে লিখে দিও, প্রায় 55 লক্ষ বর্গ কিমি। ঠিক আছে, তারপরে দেখা হয় স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ। এই অরণ্যে 4 লক্ষ উদ্ভিদের আবাসস্থল। অরণ্যে দেখো 4 লক্ষ উদ্ভিদের আবাসস্থল বলেই কিনা এতটা ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, মানে এত গাছ ওখানে রয়েছে বলে এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম নিবিড়তম কিন্তু মানে অরণ্যে বৃক্ষের শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। বৃক্ষজাতীয় গাছের মধ্যে রয়েছে রোজউড, আয়রনউড, ব্রাজিলনাট, বাঁশ, এইগুলি ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। এছাড়া অরণ্যের স্যাঁতস্যাঁতে তলদেশে ফান, ছত্রাক, শৈবাল, বিভিন্ন আগাছা জন্মায়। যেহেতু ওখানে তলদেশে স্যাঁতস্যাঁতে থাকে, এই জন্য ওখানে শৈবাল, ছত্রাক এগুলো আমরা জানি স্যাঁতস্যাঁতে পরিবেশেই কিন্তু জন্মায়।
তারপর দেখো রয়েছে অরণ্যের আবাসস্থল, পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাসের স্থান। এখানে মানে জীবন্ত প্রজাতি প্রায় 10% এখানে বসবাস করে। 2.5 লক্ষ পতঙ্গ এই অরণ্যে রয়েছে। এছাড়া বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা, অ্যানাকোন্ডা আমরা জানি প্রায় বিশাল লম্বা হয়। ট্যারেন্টুলা, মাকড়সা, মানে মাকড়সার এক প্রকার ট্যারেন্টুলা, এদের গায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, এগুলো হচ্ছে কামড়ালে কিন্তু মানুষের মানে মৃত্যুও হয়। মাছি, পিঁপড়ে, রক্তচোষা, বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। অন্যদিকে এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা হচ্ছে একটা মাছ, যেটা হচ্ছে ধরো মানুষ যদি মানে ধরো নদী টদিতে নামে, সেই মাছগুলো কিন্তু এমনভাবে খেয়ে ফেলে যে মানে একটা মানুষ কিন্তু সেভাবে টেরও পায় না, মানে হাড়গুলো হচ্ছে পড়ে থাকে, মাংসটা কিন্তু পুরো খেয়ে ফেলে। তারপর হচ্ছে কুমির দেখা যায়। এই অরণ্যই পৃথিবীর সবচেয়ে দুর্গম অরণ্য। এখানে তোমাদের এটা যদি টিকা হিসেবে দেয়, যে বৈশিষ্ট্য দেয়, এইভাবে আমি যেভাবে পয়েন্ট করে লিখেছি এইভাবে যদি লেখো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার থেকে আরও কী কী কোয়েশ্চেন তোমাদের দেবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। এছাড়া এর আগে আমি এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাই হচ্ছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা পেতে পারো। আমরা তোমাদের হচ্ছে সিলেবাস অনুযায়ী যা পরবর্তী রয়েছে যে সিলেবাসের মধ্যে কোয়েশ্চেনগুলো, ওগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর দক্ষিণ আমেরিকা ম্যাপ পয়েন্টিংও আমি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো।